এই কালো অলকি, কত বেলা হয়েছে দেখেছিস? আজ কি আমি সারাদিন অনাহারে থাকবো নাকি শুনি? তোর মতো কাঙালির জন্য আমার ছেলেটা রোজ রোজ না খেয়ে যায়। কি রে মুখ পুরি, এখনো খাবার নিয়ে আসছিস না কেন? হ্যাঁ, না মা, না খেয়ে থাকতে হবে না। এই নিন আপনার খাবার। আর টোনাও না খেয়ে যায়নি, টোনা নাস্তা খেয়ে গেছে। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন মা। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো কালো পাখির হাতে খাবার খেলে আমার কেমন বমি আসে রে। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মা, এমন করে বলছেন কেন? আমি কালো হতে পারি, কিন্তু কোনো নোংরা নর্দমা নই। পাখি হিসেবে আমার একটা সম্মান আছে। আর কালো ফর্সার ভেদাভেদ করতে নেই মা। এতে যে সৃষ্টিকর্তা নারাজ হয়, আর এতে আপনার পাপও হবে মা। এই ছোট লোক, অসভ্য মুখপুরি কোথাকার, তোর তো সাহস কম নয়। কালো হয়ে আবার আমাকে তুই নীতিবাক্য শোনাচ্ছিস? তোর তো ভাগ্য ভালো যে তুই এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে এসেছিস। তোর কারণে বনের সব পাখিরা আমাকে আর আমার ছেলেকে রোজ রোজ অপমান করে। কি দেখেছে আমার ছেলেটা তোকে বিয়ে করে এনেছে, সেটাই তো আমি বুঝতে পারছি না বাপু। মা, এইসব আপনি কি বলছেন? সৃষ্টিকর্তার সৃষ্টি যে কখনো অলক্ষী হতে পারে না। দয়া করে এমন করে বলবেন না মা। তোর মতো কালো কালির মায়া কান্না আমি আর দেখতে চাই না। তুই তাড়াতাড়ি এখান থেকে যাবি, নাকি ঘা ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বের করে দেবো বলতো? টুনি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ রোজ মিনু টুনিকে অপমান আর অত্যাচার করতে থাকে। একদিন বিকেলে টোনা রক্তাক্ত হয়ে বাড়িতে ফেরে। বাবা টোনা, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কপালে গায়ে এমন রক্ত কেন লেগে আছে রে? আর তাছাড়া তুই এভাবে হারছিস কেন? মা, আমি যে অ্যাক্সিডেন্ট করেছি, মাথায় আঘাত পেয়েছি, আমি দাঁড়াতে পারছি না মা। মা, জলদি আমাকে তুমি ঘরে নিয়ে যাও। মিনু টোনাকে ঘরে নিয়ে যায় আর টোনার কপালে ব্যান্ডেজ করে দেয়। বলেছিলাম না তোকে বাবা, আমাদের সঙ্গে এসব হচ্ছে শুধুমাত্র এই কালো অলক্ষীর জন্য। তুই যে কেন কিছু বুঝছিস না কে জানে। ও যদি অলক্ষী না হয় তাহলে এত বছরে কেন একটা সন্তানের জন্ম দিতে পারছে না? ওই অলক্ষীর কারণে তোর কোনো বড় ধরনের ক্ষতি হোক, সেটা আমি চাই না রে বাবা। আমি আছি, ওই অলক্ষীকে এই বাড়ি থেকে বের করে দেব। এমন সময় টুনি পানির কলস নিয়ে ঘরে চলে আসে। কি ব্যাপার টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হায় হায়। খবরদার, তুমি একটা অলক্ষী। সকালে তোমার মুখ দেখে আমার ঘুম ভেঙেছে, আর আজকেই আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মা ঠিকই বলেছে, কালো কখনোই লক্ষ্মী হতে পারে না। টোনা, এসব কি বলছো টোনা? এসব যে কুসংস্কার টোনা, এসবের বিশ্বাস করো না তুমি। মা, আমি এর মুখ আর দেখতে চাই না। একে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা। না না, এমনটা করো না, দয়া করো। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। টোনা, আমি তোমার পায়ে পড়ছি, তোমাদের এখানে আমাকে একটু আশ্রয় দাও টোনা, আশ্রয় দাও। অলক্ষীর কোনো জায়গা এ বাড়িতে নেই। বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। মিনু টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর টুনি বনের রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। টুনি একটা বড় গাছের নিচে বসে পড়ে। সৃষ্টিকর্তা, আমাকে কালো আর গরিব কেন বানিয়ে পাঠিয়েছো? বাবা মা, তোমাদের কালো মেয়ে যে ভালো নেই, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় টুনির সামনে একটা তান্ত্রিক চলে আসে। কি ব্যাপার মিষ্টি মেয়ে, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। আমি যে কালো অলক্ষী তান্ত্রিক বাবা, আমার দুঃখ শুনলে যদি আবার আপনার বিপদ হয় তখন কি হবে? আপনি চলে যান এখান থেকে, দয়া করে চলে যান। নিজেকে এমন বলতে নেই রে মা, বল কি হয়েছে তোর, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব। এরপর টুনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। এখন আমি কোথায় যাব, কি করব, আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁদিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই বনের গভীরে একটা সোনার ডিম দেওয়া পুকুর আছে। ওই পুকুরের কাছে গিয়ে হিং ঢিং ঢিং, পুকুর আমায় দে ডিম, এই মন্ত্রটা বললেই আর পুকুর তোকে রোজ একটা করে সোনার ডিম দেবে। তবে সাবধান, প্রতিদিন পুকুরের কাছে একটার বেশি দুটো ডিম চাবি না, বুঝেছিস? যা এবার। এসব বলে তান্ত্রিক চলে যায় আর টুনি চলে যায় ডিম দেওয়া পুকুরের কাছে। বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 30 + 30 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। বেশ কিছুক্ষণ পর
ওই তো পুকুরটা দেখা যাচ্ছে। যাই, তান্ত্রিক বাবা শেখানো মন্ত্রটা বলি। হ্যাঁ, এই তো এসে গেছি। এবার মন্ত্রটা বলি, হিং টিং ডিং পুকুর আমায় দে ডিম। মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে একটা সোনার ডিম পুকুরের কিনারায় ভেসে ওঠে। আরে, তান্ত্রিক বাবা তো ঠিক কথাই বলেছে, এই পুকুরটা তো ডিম দেয়। যাই, এই সোনার ডিমটা বাজারে বিক্রি করে ঘর বানানোর আসবাবপত্র কিনে আনি। আমি এই পুকুর পাড়ে ঘর বানাবো। টুনি সেই সোনার ডিমটি নিয়ে বাজারে যায়, আর সেই সোনার ডিমটি বিক্রি করে টুনি যা টাকা পায় তা দিয়ে পুকুর পাড়ে ঘর বানানোর জন্য আসবাবপত্র কিনে নিয়ে আসে। আর টুনি সেখানে থাকতে শুরু করে। টুনি রোজ রোজ মন্ত্র পড়ে একটা করে ডিম নিত। এভাবেই টুনি বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন, টোনা বাবা, আমার বান্ধবী বলেছিল ওর বাড়ি এই বনের উত্তরে, কিন্তু আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা তো মনে হচ্ছে বনের গভীর। চল বাবা, তাড়াতাড়ি যাই, নইলে এখানে থাকলে কোনো বিপদ ঘটবে। এমন সময় টোনার চোখ যায় টুনির দিকে। টুনির গলায় সোনার গহনা ঝুলছিল, আর টুনি মন্ত্র বলে পুকুর থেকে সোনার ডিম নিচ্ছিল। আর এটা টোনার মিনু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। বুঝেছি মা, এই ডিম দেওয়া পুকুর থেকে সোনার ডিম নিয়ে টুনি এত বড়লোক হয়েছে। তাই তো বলি, এই বনে টুনির কেউ নেই। তাহলে টুনি গেলটা কোথায়? এসব কথা এখন বাদ দে বাবা, মন্ত্রটা আমার মুখস্থ হয়ে গেছে। তাড়াতাড়ি চল, ওই পুকুরের কাছে গিয়ে মন্ত্র বলে একসঙ্গে অনেক সোনার ডিম নেব। এরপর ওরা মা ছেলে পুকুরের কাছে যায় আর মন্ত্র বলতে থাকে। প্রথমবার মন্ত্র বলাতে পুকুর ওদের একটা ডিম দেয়। ডিমটা হাতে নিয়ে মিনু বলতে থাকে, দেখ বাবা দেখ, সোনার ডিমটা দেখ কেমন চকচক করছে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি অনেক ডিম চা, যাতে কাল ওই টুনি এসে আর কোনো ডিম না পায়। এরপর টোনা দ্বিতীয়বারের মতো আবারও মন্ত্র বলে, কিন্তু এবার ডিমের পরিবর্তে একটা সাপ উঠে আসে। এই সবাই, তুমি কেন উঠে এসেছো? হ্যাঁ, আমরা তো ডিম চাওয়ার মন্ত্র বলেছি। ডিম কোথায়? হ্যাঁ, লোভী পাখিরা, এই ডিম দেওয়া পুকুর কাউকে একবারের বেশি দুবার ডিম দেয় না। আর তোরা কিনা বারবার ডিম চাইছিস। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আমার চাই না ডিম। ও মা, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এরপর ওরা মা ছেলে ছুটতে থাকে, আর সাপও ওদের পেছন পেছন ছুটতে থাকে। টোনা আর মিনু ছুটতে ছুটতে টুনির বাড়িতে যায়। কি ব্যাপার টোনা, তোমরা এখানে? তোমাদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়ে তোমাদের আশা পূরণ হয়নি বুঝি, তাই আবারও এখানে এসেছো? আমাকে অত্যাচার করতে এসেছো, তাই না? যাও বলছি এখান থেকে। বৌমা, আমরা যে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। হ্যাঁ টুনি, মা ঠিকই বলেছে, আমাদের ক্ষমা করে দিয়ে ওই সাপের হাত থেকে আমাদের রক্ষা করো। সাপ? কোন সাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আমরা লোভে পড়ে এই কাজ করেছিলাম, তুমি আমাদের বাঁচাও টুনি, বাঁচাও আমাদের। লোভী পাখিরা, তোরা কিনা এখানে এসে বসে আছিস। আজ তোদের আমি এমন শাস্তি দেব যে তোরা আর কখনোই লোভ করতে পারবি না। বৌমা, বাঁচাও আমাদের, তোমার পায়ে পড়ি বৌমা, বাঁচাও। সাপ, এদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর এরা বুঝতে পারিনি তাই এমনটা করেছে। তুমি এবারের মতো এদেরকে ক্ষমা করে দাও। বেশ, তুমি অনেক ভালো, তাই তোমার কথা শুনে আমি এদেরকে ছেড়ে দিলাম। এরপর সাপটি চলে যায়। সত্যি টুনি, তুমি অনেক লক্ষ্মী আর অনেক ভালো মনের। দয়া করে তুমি আমাদের সঙ্গে ফিরে চলো টুনি। হ্যাঁ বৌমা, চলো। তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে কালোরা অলক্ষ্মী হয় না। এরপর টুনি মিনু আর টোনার সঙ্গে তাদের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমরা কালো বলে কখনো কাউকে অবহেলা করব না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নিত্য নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের দেখাতে পারি। তবে ওই গাছটাতে বাড়ি করার মতো কেন জানি না কোনো ইচ্ছে শক্তি আমার হচ্ছে না। চলো গো, আমরা দুজনে মিলে এই গাছটাতে একটা বাসা বানিয়ে নেই, কেমন? টোনা, সন্ধ্যা তো নেমেই গেল, আমার বড্ড ক্ষুধা পেয়েছে গো। এবার আমি খাবার কোথায় পাবো? আমরা তো এই জঙ্গলে নতুন এসেছি বলো, চলো আমরা গিয়ে সবার সঙ্গে পরিচিত হয়ে আসি। তখন দেখবে কেউ না কেউ আমাদেরকে নিশ্চয়ই কিছু খেতে দেবে, আর তাহলে আজকে রাতটা আমাদের কেটে যাবে গো। তাহলে আর দেরি কেন, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। তারা দুজনে মিলে সুখী পায়রার বাড়িতে আসে। তোমরা দুজন বোধহয় এই জঙ্গলে নতুন?
হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা আজকেই এই জঙ্গলে এসেছি। যাক, ভালোই হয়েছে। তবে তোমরা বেশিক্ষণ বাইরে থেকো না, কেমন? এই জঙ্গলে এক এক রাতে এক এক রকমের অভিশাপ নেমে আসে। কেন গো দিদি, এখানে আবার কি হয়? ছাড়ো ওসব কথা, এখানে থাকতে থাকো, তাহলে সবটা এমনিতেই বুঝতে পারবে। যাকে তোমরা যখন আমার বাড়িতে নতুন এসেছো তখন কিছু খেয়ে যাও, কেমন? খাবারের কথা শুনে টোনা আর টুনি না করে না। এরপর সুখী পায়রা ওদেরকে খাবার খেতে দেয়, আর তারা দুজন খাবার খেয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। তারা দুজন বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে, আর কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। হঠাৎ এমন কান্নার আওয়াজ শুনে ওদের ঘুম ভেঙে যায়। এই কে কি, এত রাতে আবার কে কান্না করছে? আমি কি একবার জানালাটা খুলে দেখবো? মনে তো হচ্ছে কোনো মেয়ে পাখি কান্না করছে। না না, জানালাটা একবার খুলেই দেখি। কি আবার আমি কি দেখছি? একটা চিংড়ি, তার পাশে আবার একটা মেয়ে। টুনি, এই টুনি, ওঠো ওঠো বলছি, মরার মতো ঘুমোচ্ছ? টোনার ডাক শুনে টুনি একদম চমকে ওঠে, আর টুনি গাছে ধরা চিংড়ি আর তার পাশে একটা মেয়েকে দেখে চমকে ওঠে। এ কি গো, এরা আবার কারা? ওরা ওভাবে কেনই বা বসে আছে গো? অত ভাবনার কোনো কিছু নেই, আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি ওই মেয়েটা কে, আর কেনই বা ওভাবে বসে আছে। আরে আরে টোনা, তুমি কি পাগল হয়েছো নাকি? ও মেয়ে পাখি না হয়ে যদি আবার কোনো পেতনি হয় তখন কি হবে? কিন্তু টুনি, চুপ করো, কোনো কিন্তু নয়। আমরা বরং এখান থেকেই দেখি ওই মেয়েটা আসলে কি করে। টোনা আর টুনি জানালার কাছে বসে বড় চিংড়ি আর তার পাশে থাকা ওই মেয়েটাকে দেখতে থাকে। হঠাৎ করে সেই মেয়েটা আর বড় চিংড়ি উধাও হয়ে যায়, আর গাছের আলো নিভে যায়। তা দেখে তো টোনা আর টুনি ভয়ে কাঁপতে থাকে। টোনা, ভূত ভূত! হ্যাঁ গো টুনি, হ্যাঁ, এটা আবার আমরা কোথায় চলে এলাম? টোনা, তুমি বরং জানালাটা লাগিয়ে দাও, আর চলো আমরা ঘুমিয়ে পড়ি। সকাল হলে না হয় বাকিটা দেখা যাবে। ভয় পেয়ে ওরা দুজন জানালা লাগিয়ে দেয়, আর তারা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর সকাল হতেই সব পাখিরা নিজেদের কাজে লেগে পড়ে। তোমরা একটু শোনো না। কি হয়েছে? তাড়াতাড়ি করে বলো, আমাদের যে আবার অনেক কাজ পড়ে আছে। এরপর টোনা আর টুনি রাতের সব ঘটনা মিনুকে খুলে বলে। শোনো শোনো, তোমরা যা দেখেছো তা বললে যাও, আর রাতের বেলা বের হওয়া বন্ধ করে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু এসব কেন হচ্ছে? আমাদেরকে তো এটা একটু খুলে বলুন। এসব কথা বলার মতো আমার হাতে তেমন সময় নেই, আর কিছুদিন যাক, তখন দেখবে নিজেরাই সবটা বুঝতে পারবে। এ সমস্ত কথা বলে মিনু নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে টোনা টুনিও নিজের বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির ভাই রকি আর তার বউ আসে টুনির বাড়িতে বেড়াতে। কিরে, তোরা দুজন আবার হঠাৎ করে এখানে এলি যে? দিদি, তুই তো নতুন বাড়ি বানিয়েছিস, তাই ভাবলাম তোর বাড়ি থেকে একবার বেরিয়ে যাই। তার উপর তোর আর জামার বাবুর সাথে তো অনেক দিন হলে দেখা হয় না, তাই ভাবলাম একবার দেখা করে আসি। যাক বাবা, তাহলে তো আমার জন্য অনেক ভালোই হলো। রাত তো হয়ে এসেছে, চল আমি তোদেরকে খেতে দেই, কেমন? টুনি ওদেরকে খাবার খেতে দেয়। খাবার দাবার খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে মাঝরাতে রেনুর ঘুম ভেঙে যায়, আর অমনি সে বাহিরে তাকায়। ও মা, কত বড় একটা চিংড়ি মাছ! সে কতদিন হলো চিংড়ি মাছের মালাইকারি খাই না। আমি বরং যাই আর গিয়ে চিংড়িটা টপ করে নিয়ে আসি। কিন্তু এভাবে কাউকে কোনো কিছু না বলে কি চিংড়িটা আনা ঠিক হবে? ধুর বাবা, সবাই তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুমাক। আমি বরং রাতে চিংড়িটা এনে সকাল হইতে সবাইকে সবটা বলে দেব। রেনু গুটি গুটি পায়ে দরজা খুলে আর গাছে ধরা চিংড়ির কাছে যায়। যেমনি সে চিংড়ি মাছটা ধরে অমনি রেনু চটকে মাটিতে পড়ে যায়। এরপর সে চিৎকার করতে থাকে। রেনু মাটি থেকে ওঠার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই সফল হয়ে ওঠে না। গাছের শিকড়টা যেন তাকে আটকে রাখে। রেনুর চিৎকার শুনে টোনা টুনি আর রকির ঘুম ভেঙে যায়। এরপর তারা বাহিরে চলে আসে। জঙ্গলের অন্যান্য পাখিরাও সেখানে চলে আসে। এই রেনু, এই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? রেনু, তোরা বুঝি জানিস না আমি কেন এমন করছি? আমি তো আমার প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছি। সেদিন আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচতে দেয়নি, কেউ না। কি হয়েছিল তোমার সাথে? বলো আমাদের, বলো কে তুমি? আমি হলাম মুন্নি, আমি এই জঙ্গলে বাস করতাম, আর আমি রাজু টোনাকে খুব ভালোবাসতাম। কিন্তু এই জঙ্গলের কেউই আমাকে মেনে নেয়নি। সবাই আমাদেরকে পিটিয়ে মেরে ফেলেছিল, আর এই গাছের তলায় আমাকে পুঁতে রেখেছিল। রাজু তো স্বর্গে চলে গেছে, কিন্তু আমি তো প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে চাই হচ্ছি।
তাই তো আমি আবারও ফিরে এসেছি। এবার আমি সবাইকে ধ্বংস করে দেব। আমরা যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তার জন্য হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। তুই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে রে মা। ক্ষমা হচ্ছে মহৎ গুণ বোন, তাই কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। সত্যি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি দয়া করে সবাইকে ক্ষমা করে দাও আর স্বর্গে গিয়ে তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে বসবাস করো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তবে আজকে আমি তোদেরকে মুক্ত করে দিলাম। আর হ্যাঁ, তোরা সবাই মিলে গাছে ধরা চিংড়িতে আগুন লাগিয়ে দে, তবেই যে আমি মুক্ত হতে পারবো। এরপর সবাই আত্মাটির কথা মতো চিংড়িতে আগুন লাগিয়ে দেয়, আর তখনই আত্মা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সবাই ভয়হীনভাবে জীবনযাপন করতে শুরু করে। অনেক পরিশ্রম করতে হবে, তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরে সব খাবার যে শেষ হয়ে গেছে, আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস, আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে, তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনের রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো, আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো। পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে। এই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছে গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহাপাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়।